আসসালামু আলাইকুম। আমাদের বেসিক গ্রামার কোর্সের আজ লেকচার 3। এর আগে লেকচার 1 এবং লেকচার 2 শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লেকচার 1-এ আমরা সাবজেক্ট, সেন্টেন্স, ফ্রেজ, ক্লজ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। লেকচার 2-তে আমরা পার্টস অফ স্পিচে প্রবেশ করেছিলাম। আমরা নাউন এবং প্রনাউন এই দুইটি বিষয় ক্লিয়ার করেছিলাম। আজ আমরা লেকচার 3 শুরু করব। লেকচার 3-তে মূলত আমরা পার্টস অফ স্পিচে যেহেতু রয়েছি, এর পরের দুই টপিক অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং ভার্ব পড়ানোর চেষ্টা করব এবং আশা করি ক্লাসটা যারা করবে তাদের ইনশাআল্লাহ ভার্ব এবং অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে এবং খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আর সমস্যা হবে না। আর যারা নতুন রয়েছে তাদের প্রতি পরামর্শ থাকবে আগে লেকচার 1, তারপর লেকচার 2 শেষ করে তারপর লেকচার 3-তে আসার। আর যারা এখন নিয়মিত রয়েছে এই কোর্সে, তোমরা চেষ্টা করিও যে নোট করার আর নোট করে আমাদের গ্রুপে দেওয়ার। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহ। প্রথমে আমি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, তারপর ভার্ব নিয়ে। আগে বলি অ্যাডজেক্টিভ কি। মূলত যে পার্টস অফ স্পিচ দ্বারা নাউন এবং প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা উদাহরণ দেখি, যেমন হি ইজ এ অনেস্ট লয়ার, হানি ইজ সুইট। আমি বলেছি যে পার্টস অফ স্পিচ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা হয়। এখন তুমি বলি পার্টস অফ স্পিচ তো অনেক রয়েছে, কিন্তু অ্যাডজেক্টিভ শুধু মডিফাই করে, গ্লোরিফাই করে শুধু নাউন এবং প্রোনাউনকে। তাহলে এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কাকে নিয়ে ওর মাথা ব্যথা সবচেয়ে বেশি, সেটা হলো নাউন এবং প্রোনাউনকে নিয়ে। নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি সে প্রকাশ করবে। এবার তাহলে সে সে আর কাউকে নিয়ে কাজ করবে না, সে শুধু নাউন এবং প্রোনাউনকে নিয়ে কি করবে, কাজ করবে। নাউন এবং প্রোনাউনকে নিয়ে কি করবে, কাজ করবে। এই উদাহরণ যেটা দিয়েছে একটু দেখো, হি ইজ এ অনেস্ট লয়ার, মানে সে একজন সৎ আইনজীবী। আচ্ছা, আমি যদি এটা না লিখতাম, এটা বাদ, তাহলে কি হতো, হি ইজ এ লয়ার মানে সে আইনজীবী। ঠিক আছে, এখন আইনজীবী তো ভালো রয়েছে, খারাপও রয়েছে। কেউ ভালো পক্ষে কাজ করে, কেউ খারাপের পক্ষে কাজ করে, কেউ সত্যকে গোপন করে, কেউ সত্যকে প্রকাশ করে। কিন্তু যখন আমি বলেছি যে হি ইজ এ অনেস্ট লয়ার, তাহলে তোমার লয়ারের প্রতি তোমার একটা প্রতিচ্ছবি সৃষ্টি হলো যে সে একজন সৎ, মানে একটা পজিটিভ সেন্স সৃষ্টি হলো। তাহলে এই যে লয়ার নাউন এবং এই যে লয়ার নিয়ে সে একটা কি বলল, গুণ বলল, সে একটা কি করলো, গুণ প্রকাশ করলো। সে লয়ারটা কেমন, সে হচ্ছে অনেস্ট। তাহলে এই ক্ষেত্রে এখানে কি নাউন আর এখানে কি প্রনাউনের দোষ, গুণ, এখানে তো এটা গুণ, এই গুণটিকে ও প্রকাশ করেনি, অবশ্যই করেছে। আচ্ছা, এরপরে দেখি হানি এই সুইট। আচ্ছা, হানি কিরকম, হানি হচ্ছে কি সুইট। তাহলে এই ক্ষেত্রে সুইট এটা কি হানিকে মডিফাই করছে না, অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে দেখো এতটুকু এই দুইটা ওয়ার্ডের মধ্যে বুঝলাম যে যে সে হচ্ছে কি অনেস্ট, সে সৎ। আচ্ছা, এরপরে হানি, যে হানি হচ্ছে কি সুইট। তাহলে এদের আমি কি জানলাম, এগুলো হচ্ছে গুণ। তাহলে এদের যে গুণ অবস্থা জানলাম, এগুলি হচ্ছে কি আমরা কি বলবো, এগুলোকে কি বলবো, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের বেসিক ধারণাটা আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। অ্যাডজেক্টিভ হলো মূলত নাউন আর প্রনাউনে যে গুণটা এইভাবে প্রকাশ করবে। এছাড়াও দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো তো রয়েছে। এখন অ্যাডজেক্টিভের কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে, এগুলো আমি বলবো না, কারণ ক্লাসিফিকেশন সাধারণত আসেও না। আর তোমাকে কোনো পরীক্ষা জিজ্ঞাসা করবে না যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন বলো, এগুলো তো তেমন দরকার হয় না। কিভাবে আমাদের স্টুডেন্ট আসলে যে সমস্যা হয় অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হয়, আই থিঙ্ক এটারই। তাহলে এক্ষেত্রে আইডেন্টিফাইটা কেমন করবে তুমি আগে সেটা বলি। এগুলো আসলে চেনার উপায় কি। প্রথম হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। একটা বিষয় সবসময় মাথায় রাখবে, এটা একটা গোল্ডেন রুল, যে কোন একটা নাউন আছে, ওকে, যেমন প্যান, কলম, এটা একটা নাউন, কিন্তু এর আগে যে ওয়ার্ডটি থাকবে সেটি হবে কি জানো, অ্যাডজেক্টিভ। সেটি কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্ষেত্রে মাই, এটা কি, মাই এটা হলো কি অ্যাডজেক্টিভ। তাহলে যদি কোন একটা নাউন বললাম, যেমন আমি তোমাকে বলি, এই যে বললাম যে লয়ার, ঠিক আছে, লয়ার বললাম, লয়ারের আগে আমি একটা ওয়ার্ড দিলাম অনেস্ট লয়ার অথবা গুড লয়ার। তাহলে এগুলো কি হবে, এগুলো হবে অ্যাডজেক্টিভ। এগুলো কি হবে, এগুলো অ্যাডজেক্টিভ হবে।
মানে কোনো একটা নাউনের পূর্বে যদি কি থাকে, কোনো একটা ওয়ার্ড থাকে, তখন সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এখানে আমাদের একটু বিস্তারিত বিষয় হয়েছে যে ডিটারমিনার নিয়ে একটু আলোচনা রয়েছে, ওটা আমি অন্য ক্লাসে করব। তবে এতটুকু মনে রাখো যে নাউনের আগেই টি বসবে অ্যাডজেটিভ। এরপরে দেখি আর্টিকেল প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন। এই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো কিন্তু তোমরা প্রায় দেখো, কিন্তু অনেক সময় এখন ফেসে যাও। এরকম সেন্টেন্সে যখন দেখবে তখন সবসময় মনে রাখবে শেষ ওয়ার্ডটি যেটি থাকে সেটি সবসময় নাউন হবে। শেষ ওয়ার্ডটি কি হবে, নাউন হবে। শেষ ওয়ার্ডটি নাউন। এরপরে এর আগের ওয়ার্ডটি কি হয়, যেহেতু বলেছে নাউনের আগে যে বসেছে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে স্কুল এটা কি অ্যাডজেক্টিভ, আর এটা ডিটারমিনার। এখানে আর্টিকেল হিসেবে বসেছে, ডিটারমিনার একটা অংশ আর্টিকেল। আচ্ছা, তাহলে এতটুকু বুঝলাম যে নাউনের আগে যে বসবে সে হবে কি অ্যাডজেক্টিভ। তারপর আবার একটু বিষয় দেখি, যেমন এই একটা সূত্র রয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর্টিকেল বসবে, এরপর অ্যাডভার্ব বসবে, এরপর অ্যাডজেক্টিভ বসবে, এরপরে নাউন বসবে। তাহলে দেখো আর্টিকেল হচ্ছে দা, তারপর এই যে বেরি বসলো, তারপর বিউটিফুল বসলো, তারপর গার্ল বসলো। তাহলে গার্ল এটা হচ্ছে আমি যে বলেছি সেন্টেন্সের যে এরকমে থাকলে শেষ ওয়ার্ডটি কি হয়, নাউন হয়। আচ্ছা, এখানে নাউন, গার্ল যে নাউন এটা আমরা জানি। এরপরে বিউটিফুল, তাহলে নাউনের আগে যে ওয়ার্ডটি থাকে সেটি কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে বিউটিফুল এটা কি হয়, এটি অ্যাডজেক্টিভ হয়। ওকে। আচ্ছা, এরপর বললাম বেরি, বেরি এটা কি হবে তাহলে, এখন এটা হবে অ্যাডভার্ব। এগুলো কিন্তু অ্যাডমিশন অনেক বেশি আসে, এবং এটা তোমাদের যে মডিফায়ার রয়েছে ওখানে কিন্তু অনেক কাজ আসবে এইচএসসি। তাহলে এতটুকুতে আমরা বললাম নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবেন, অ্যাডজেক্টিভের আগে থাকবে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে থাকে আর্টিকেল। সব সময় এই রুলটি কিন্তু কাজে আসবে। এরপরে দেখি, আচ্ছা তাহলে একটু এক্সাম্পলটা দেখি। যেমন আমি তোমাকে বললাম হুইচ পেন ইজ গুড ফর রাইটিং। তুমি যদি এখন এই উদাহরণটি স্টুডেন্টদের সামনে দাও, সবচেয়ে বেশি কনফিউজ হবে এটাতে। কারণ এখানে এখন তোমাকে প্রশ্ন দেবে যে হুইচ এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ। এখন এটা পার্টস অফ স্পিচ কোন, এটা তো আটকিয়েছি না। এখন একটা জিনিস খেয়াল করো, এটা এরপরে ওয়ার্ডটি কি, এরপরে ওয়ার্ডটি হচ্ছে কি নাউন, এরপরে ওয়ার্ডটি নাউন। তাহলে এটি যদি নাউন হয় তাহলে এর আগের ওয়ার্ডটি কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হুইচ, হুইচ এটা কি, হুইচ এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখন আমাদের বুঝতে কঠিন হচ্ছে না যে এখানে কোনটি কি হবে। তাহলে এখানে হুইচ এটা কি অ্যাডজেক্টিভ। কারণটি কেন, কারণ এখানে পেন বসেছে নাউন হিসেবে, নাউনের আগে বসছে, তাই এটা কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার তোমাকে আমি একটু আন্ডারলাইন করে দিলাম যে এভরি, এভরি এটা কোন নাউন বলো, এই ক্ষেত্রে সরি এটা কোন পার্টস অফ স্পিচ বলো। এখন এখানে আটকে যাবে যে এটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে। তাহলে একটা জিনিস এরপরে ওয়ার্ডটি খেয়াল রাখো, মাদার, মাদার এটা কি, মাদার এটা হলো কি নাউন, এটা কি নাউন। তাহলে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে কি বসেছে, এভরি এটা কি হবে, এভরি ইজ এ অ্যাডজেক্টিভ, এটা একটা কি অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এরপরে দেখি দিস ইজ হিজ পেন। আচ্ছা, এখানে লাস্ট ওয়ার্ডটি কি হচ্ছে পেন, পেন এটা কি, পেন এটা হচ্ছে কি নাউন। তাহলে এর আগে কি বসছে, একটা ওয়ার্ড বসছে, এমন এটা কি হবে, এটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এতটুকুতে তোমার অ্যাডজেক্টিভ নিয়ে যে আইডেন্টিফাই সমস্যা থাকে এটা আসলে সলভ হওয়ার কথা। এর বাদ বাকি যা থাকে প্রায় এগুলো পারবা। তবে এই সূত্রগুলো খেয়াল রাখলে কিন্তু তোমার অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি সিইউ স্পেশাল একটা বিষয় পড়িয়ে দিই। এটা আসলে আমরা অ্যাডমিশনে পড়ানো হয়, কিন্তু তাও একটু এখানে যেহেতু অ্যাডজেক্টিভে আলোচনা রয়েছে একটু না পড়ালে নয়। এটা যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় এটাই গুরুত্বপূর্ণ। এখন এটা কেন বলি দেখো, এটা আমরা সাধারণত বলতে পারি যে আইইউএস এখানে কোনটা সঠিক সেটা বলা আগে একটু চেষ্টা করো যে এটা এখানে এই দুইটা উদাহরণের মধ্যে কোনটা সঠিক হবে। আই থিঙ্ক বেশিরভাগই যদি আগের রুলটা না জানো তাহলে তুমি বলবে এটাই সঠিক। এটা আমিও বলছিলাম, কিন্তু আসলে এটা হচ্ছে ভুল। এটা কেন দেখো, মনে রাখবে এরকম হয়েছে, এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের রুল। হাইফেনেটেড অ্যাডজেক্টিভে যখন এরকম হাইফেন দিয়ে তিনটা এরকম অ্যাডজেক্টিভ থাকবে, তখন একটা জিনিস মাথায় রাখবে যে এক্ষেত্রে এখানে মাঝখানে কোথাও এস বসবে না। এখন তো এখানে 10 মানে হচ্ছে 10, এখন 10 10 আর যেহেতু আছে এখানে ইয়ার্সে এস বসাতে ইচ্ছে করছে, এটা স্বাভাবিক। এখন আমরা বেশিরভাগই এস বসিয়ে দিলে কিন্তু ভুল হবে, তাই এখানে যখন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এভাবে থাকবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে কি নাউন, ঠিক আছে, আর এটা হচ্ছে আর্টিকেল, এটা কি আর্টিকেল। তাহলে মাঝখানে যে এই বিষয়টি এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এতটুকু তো আগে ক্লিয়ার। আচ্ছা, এবার অ্যাডিটিভ একটা জিনিস খেয়াল করবে যে এটা হাইফেনেটেড কিনা। হাইফেনেটেড মানে এভাবে হাইপেন দেওয়া রয়েছে কিনা। যদি হাইপেন দেওয়া থাকে, হাইপেনে থাকে, কিসে থাকে, হাইপেনে থাকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবে ভাই, হাইপেনে যদি থাকে কখনো অ্যাস বসবে না। কি বসবে না, কোথাও অ্যাস বসবে না। এই ঠিক, এটাই সঠিক। এখানে কোথাও অ্যাস বসবে না, এটাকে বেস ফর্মে রাখবা। বেস ফর্ম মানে এটা আসলে যেভাবে থাকে, এখানে কোনো অ্যাস বা ইয়ে যুক্ত করার দরকার নেই। তাহলে এখানে কি হবে, কখনো ইয়ার্স হবে না, মানে অ্যাস যুক্ত হবে না। হাইপেনেটেড কখনো কি হবে না,
এস যুক্ত হবে না। এই কথাটি আমি এতবার বলছি কারণ সিইউতে আসে ভাই, এবং এটা তোমার আই থিঙ্ক 1 মার্ক তোমার কমন পেয়ে গেছো সিইউর জন্য, বেশি ইম্পর্টেন্ট এগুলো। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভের যে আইডেন্টিফাই করা এবং এই হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এগুলো খাতায় নোট করে রাখিও। এবং এর চেয়ে বাকি কিছু আলোচনা রয়েছে যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন বলো, এরপরে এগুলো তোমরা যে বই পড়বে এই বইগুলো গ্রামারে যে বইগুলো আছে ওখানে তোমরা পাবে, ওগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু আইডেন্টিফিকেশন শেখাটা ইম্পর্টেন্ট। এরপর আসি ভার্ব নিয়ে, আমরা ভার্বে প্রবেশ করবো। অ্যাডজেক্টিভে আসলে তেমন আর কোনো আলোচনা নেই, এখন আমরা ভার্বে প্রবেশ করবো। ভার্বের ক্ষেত্রে ভার্বে কিন্তু বেশ কিছু প্রকারভেদ রয়েছে। একটু জিনিস বলেছি আগে, ভার্ব কি? যে পার্সন স্পিচ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। আমি লেকচার 1-এ বলছিলাম ভার্ব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট সেন্টেন্সের, এটি ছাড়া আসলে সেন্টেন্স হবে না, কারণ কোনো কাজ তো বলতেই হবে। এখন যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝাবে তখন ভার্ব হবে। এখন একটা সেন্টেন্স লিখবে, এখন সেন্টেন্সে যখন তুমি দেখবে একটা কাজ বোঝাচ্ছে তখন সেই কাজকে তুমি কি বলবে? ভার্ব বলবে। যেমন হি ইটস রাইস। আচ্ছা, এখানে সে ভাত খায়, তাহলে খাই এটা একটা কাজ না, এবং খাইয়ের অর্থ মানে ইটস, তাহলে এখানে আমরা আইডেন্টিফাই করলাম এটা হচ্ছে কি? ভার্ব। এতটুকু। তাহলে ভার্ব আইডেন্টিফাই কিন্তু অনেক সহজ, এবং এটা তোমরা পারবা। এরপরে যে জায়গায় সমস্যা হয় একটু বলি, ভার্বকে কিন্তু কয়েক প্রকারে বিভক্ত করা হয়। প্রথমে ভার্বকে কিন্তু আমরা একবার যদি বেস ফর্ম থেকে শুরু করি, এখান থেকে শুরু করি, ভার্বকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্বের বিস্তারিত আলোচনা রয়েছে, আর নন ফাইনাইট ভার্বে শুধু 3টি আলোচনা রয়েছে, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। এখন তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে, ভাইয়া অ্যাডমিশনের জন্য কোনটা দরকার? মনে রাখি, অ্যাডমিশন বলো বা বিসিএস বলো বা জুডিশিয়াল বলো, এই ক্ষেত্রে প্রশ্ন কিন্তু এই জিরান্ট এবং পার্টিসিপলের পার্থক্য থেকে বেশি আসে, যদি নন ফাইনাইট ভার্বের আলোচনার ক্ষেত্রে আর কি। তোমার এই দুইটা দেখতে প্রায় সেম, কিন্তু এখানে পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্যটার উপর ভিত্তি করে তোমার কিন্তু প্রশ্ন আসে, তাই এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। এরপর যদি আসে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বকে দুই ভাগ করে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। যারা ভিডিওটি দেখছো তারা তোমরা খাতায় নোট করে রাখিও এবং এই ছকগুলো লিখে রাখিও, নাহলে কনফিউজ হবে। তাহলে ফাইনাইট ভার্বকে দুই ভাগ করা হয়, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগ করা হয়, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বকে কিন্তু এই ভাগগুলোতে ভাগ করা হয়। এক্ষেত্রে আমরা এই ভার্বগুলো কিন্তু পড়বো না, আমরা এই উপরে আলোচনাগুলো করবো। এগুলি কিন্তু অ্যাডমিশন আসে, এগুলো অ্যাডমিশনের ক্লাসে নিবে ইনশাল্লাহ। আপাতত তুমি আগে এগুলি বেসিকগুলো স্ট্রং করে ফেলো, এগুলো করলেই তোমার ভার্বের মূল আলোচনা কিন্তু শেষ হবে। তাহলে চলো শুরু করি। প্রথমে হচ্ছে ভার্ব হচ্ছে দুই প্রকার মূলত, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব এটা তোমার বাংলা দ্বিতীয়ত পড়েছে হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটা তোমরা এমসিকিউর জন্য মুখস্থ করছো, বিষয়টা বোঝা নেই এরকম হাজার স্টুডেন্ট রয়েছে। এখন দেখো, ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া অর্থ কি? দেখো, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয়। মানে তোমাকে আমি একটা সেন্টেন্স দিলাম, ওকে, সেন্টেন্স দিয়ে যে ভার্বটি ইউজ করছি ওই ভার্ব দিয়ে দেখতে তোমার সেন্টেন্সের অর্থ প্রকাশ পাচ্ছে, আমার বক্তব্য শেষ, এখন আমি ফ্রি। এক্ষেত্রে যে সেন্টেন্সের মাধ্যমে মূলত যে সেন্টেন্সে যে ভার্ব ব্যবহার করার ফলে মূলত আমাদের সেন্টেন্সের বক্তব্যটা আসলে শেষ হয়ে যায়, আমার অর্থটা পরিপূর্ণভাবে রিলিজ হয়ে যায়, এবং আরেকজন যে রয়েছে সে পরিপূর্ণ ক্যাচ করতে পারে, তাহলে সেটা হবে ফাইনাইট ভার্ব। এগুলো হচ্ছে সাহিত্যিক আলোচনা। এখন আমরা ধরবো কীভাবে যে আসলে কোনটা ফাইনাইট ভার্ব? এটা বোঝার জন্য হচ্ছে দেখো, সাবজেক্টের পার্সন, নাম্বার, ভার্ব, টেন্স অনুসারে মূলত যাদের রূপ পরিবর্তন ঘটে। এখন দেখো, যে সাবজেক্টের ধরো পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, নাম্বার আছে, সিঙ্গুলার, প্লুরাল, তারপর ভার্বের যে টেন্স আছে, এগুলো যখন পরিবর্তন হয় ওদের সাথে সাথে যে ভার্বটি পরিবর্তন হবে সেটি কি হবে? ফাইনাইট ভার্ব হবে। এখন আমি তোমাকে বলি, এটা আমি যদি আগে আলোচনা করেছি তবুও একবার করে দিই, যেহেতু এখন আলোচনা রয়েছে। হি ইটস রাইস, এটা কি? এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরকম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা? আই, ইউ, তুমি আর আমি ছাড়া আর বাকি সবাই থার্ড পার্সন। এই বাকি সবাই থার্ড পার্সন মানে আই আর ইউ, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ এটা হচ্ছে সেকেন্ড পার্সন, এগুলি বাদে আর বাকি যা রয়েছে ওটা হবে কি? থার্ড পার্সন। তাহলে এখানে হি, এটা কি আমি তুমি মধ্যে আছে? অবশ্যই নেই। তাহলে যেহেতু নেই তাহলে এটা কি? থার্ড পার্সন। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্ব কি হয়? এস বা ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। এখানে কি হয়েছে? এস যুক্ত হয়েছে, ইটস। আচ্ছা, এরপরে দেখি দে, এটা কিন্তু থার্ড পার্সন, কিন্তু এটা কিন্তু প্লুরাল নাম্বার রয়েছে, তাই এখানে কি রয়েছে? ভার্বের সাথে এস বাই যুক্ত হয়নি, বরাবর বেশি বেশি বসেছে। তবে পার্সন অনুসারে, নাম্বার অনুসারে এই ভার্বগুলো কিন্তু কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে।
যে ক্ষেত্রে পরিবর্তিত হবে সেগুলো কি হবে ভাইয়া, ফাইনাইট ভার্ব হবে। এতটুকু তো মনে হয় ক্লিয়ার। তাহলে ফাইনাইট ভার্ব নিয়ে আমরা এই আলোচনাটা করলাম। নন ফাইনাইট ভার্ব শেষে করবো, এখন করি না। আচ্ছা, ফাইনাইট ভার্ব নিয়ে আরেকটু বিস্তারিত যাই। ফাইনাইট ভার্বে কিন্তু দুইটা প্রকার হবে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এগুলো তোমরা আগে জানো। প্রিন্সিপাল ভার্ব দেখি, এটা হচ্ছে আসলে ফাইনাইট ভার্বের উপর বেস করে। দেখো যে স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, ঠিক ওকে। এবং কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে সেটি হবে ফাইনাইট ভার্ব, সরি প্রিন্সিপাল ভার্ব। দেখো আমি তোমাকে বলি, আবার আসলাম হি ইজ রাইস, এই একটা উদাহরণ। এক্ষেত্রে দেখো এখানে কিন্তু স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, প্রিন্সিপাল ভার্ব। করতে পারতেছো তো, সে ভাত খায়, স্বাধীনভাবে যেগুলো অর্থ প্রকাশ করতে পারছে এটা প্রিন্সিপাল ভার্ব। প্রথমে এটা ফাইনাইট ভার্ব কিনা আইডেন্টিফাই করবে, তারপর এখানে আসবে প্রিন্সিপাল নাকি অক্সিলারি। অক্সিলারিগুলো তুমি দেখলেই চিনবা। তো অক্সিলারিগুলো কিন্তু প্রিন্সিপাল ভার্ব হয়ে যায় যখন কোনো বাক্যে একটি মাত্র ভার্ব থাকে, তখন এই ক্ষেত্রে সেটা কি হয়ে যায়, প্রিন্সিপাল ভার্ব। এখন দেখো আই অ্যাম ইন ক্লাস 12। এখন দেখো এখানে এম এটা সাধারণত আমরা কি জানি, অক্সিলারি ভার্ব হিসেবে জানি, কিন্তু এখানে সেটা অক্সিলারি ভার্ব হিসেবে না, এটা হচ্ছে কি, প্রিন্সিপাল ভার্ব। এটা কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এখন কেন, যদি কোনো বাক্যে দেখছো যে অক্সিলারি ভার্ব ছাড়া আর কোনো ভার্বই নেই, মানে একটা মাত্র ভার্ব আছে, সেটা কি হয়ে যাবে, প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। আচ্ছা এটা দেখি, মাদার স্কোল্ড হার চাইল্ড। আচ্ছা এই ক্ষেত্রে স্কোল্ড এটা ছাড়া কি আর কোথাও কোনো ভার্ব আছে, নেই। এবং এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, অবশ্যই পারছে, তাই এটা কি হবে, প্রিন্সিপাল ভার্ব হবে। তাহলে প্রথমে ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই, তার প্রিন্সিপাল ভার্ব। এখন এক্ষেত্রে আবার তাহলে আমাদের প্রিন্সিপাল ভার্ব এই বিষয়ে একদম সহজ, এটাতে আসলে কোনো বিস্তারিত আলোচনা নেই। প্রিন্সিপাল ভার্বকে আমি বলেছিলাম দুই ভাগ করে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন আসতে পারে, কোথা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, মনে রাখবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এটা তোমাকে সবচেয়ে বেশি ক্লিয়ার করতে হবে। এক্ষেত্রে অ্যাডমিশনে কিন্তু ভালো করার জন্য তোমাকে জানতে হবে আসলে প্রশ্ন কোথা থেকে হয়। তোমার গ্রামারে ভাই 100টারও অধিক বই পড়লেও তোমার কিন্তু গ্রামার ক্লিয়ার হবে না, এটা জানো তুমি। এক্ষেত্রে তুমি যদি আজকে থেকে গ্রামারের ঠিক 100টা বই তুমি সব পুরো পড়ে ফেলছো, তবুও তুমি গ্রামারে দক্ষ হতে পারবে না, কারণ গ্রামার এত বড় একটা বিষয়। তো এই ক্ষেত্রে তোমাকে জানতে হবে আসলে প্রশ্নের ক্রাইটেরিয়া কোথা থেকে আসে, প্রশ্ন কোথা থেকে হয়। এই বিষয়টা জানলে তুমি কিন্তু অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। মনে রাখবে যারা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড টপ করে, টপ 100-এর ভিতর থাকে, তারা কিন্তু সিলেক্টেড পড়া করে। এরকম আছে, এটা আনলিমিটেড পড়া পড়লে কিন্তু তুমি অ্যাডমিশনে পাসও করতে পারবে না। সেজন্য আমি সবসময় বলি, সিলেক্টেড করা পড়বে, কোথা থেকে আসে প্রশ্নটা জানবে, এবং সেই অনুযায়ী কিন্তু এগিয়ে যাবে। এক্ষেত্রে আমি তোমাকে বললাম যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, তাহলে এই টপিকটা ক্লিয়ার করবে, এবং দেখবে যে এই টপিক থেকে প্রশ্ন এসে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। যে ভার্বের আসলে অর্থ প্রকাশ করার জন্য তোমার অবজেক্টের প্রয়োজন হবে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আমি লেকচার 1 আসলে কেন সাবজেক্ট অবজেক্ট পড়িয়েছিলাম এবার বুঝতেছ। আমি অবজেক্ট সাবজেক্ট এগুলো ক্লিয়ার করেছিলাম যাতে কোনো জায়গায় আসলে তোমাদের এই বিষয় নিয়ে থেমে থাকতে না হয়। এগুলো আসলে বেসিক, আমরা যখন পড়তে থাকি কয়েকটা জিনিস আমাদের সমস্যা থাকে বলে পুরো টপিকটা আমাদের কঠিন লাগে। আচ্ছা দেখি তাহলে অবজেক্টের প্রয়োজন হয়, অবজেক্ট কেমনে বের করবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে, কাকে, সেন্টেন্সকে ভাইয়া, সেন্টেন্সকে প্রশ্ন করবে, এবং সেন্টেন্স যে জবাবটা দিবে সেটাকে আমরা চোখ বন্ধ করে অবজেক্ট নিব। দেখো যেমন এভরি মাদার লাভস, কি, আমরা কি দ্বারা প্রশ্ন করলাম, আসতেছে না উত্তর, কাকে দ্বারা প্রশ্ন করলাম, হার চাইল্ড। তাহলে এটা আমাদের কি অবজেক্ট, এটা কোনো সন্দেহ অবশ্যই না। আচ্ছা গেল, তাহলে এক্ষেত্রে এতটুকু পর্যন্ত আমাদের এই বিষয়টা ক্লিয়ার। এরপর আসতে পারি, এখন যেহেতু এটার অবজেক্ট রয়েছে, তাহলে এটা এই ভার্বটি কি হবে, এই ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব। বিষয়টা একটু ক্লিয়ার করে দেখো, আমি হার চাইল্ডটা পুরোটা কেটে দিলাম। আচ্ছা এখন বলো, হার এভরি মাদার লাভস, কি লাভস, অর্থ প্রকাশ সম্পূর্ণ হচ্ছে না তো, একটা আটকে রয়েছে বিষয়, কিছু একটা জানার জন্য আটকে থাকছে। এরকম যে আটকে থাকলে মনে রাখবে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব, মানে যার আসলে অবজেক্ট ছাড়া অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। এখন এটা থাকলে, এখন যখন আমি বলছি যে হার চাইল্ড, তাহলে এখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এখন অর্থ সম্পূর্ণ পরিপূর্ণ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যখন যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হবে এবং অবজেক্ট ছাড়া সে অচল হবে, তখন সেটা হবে কি ট্রানজিটিভ ভার্ব। এখন অনেক সময় তোমাদের সমস্যা অনেক রকম হবে, এক্ষেত্রে একটা সহজ টেকনিক রয়েছে, সেটা হচ্ছে কি হিট বা ইম। হিট বা ইমের এই বিষয়টা তোমরা মাথায় রাখবে, যখন অবজেক্টের জায়গায় তুমি এই ভার্ব যেটা রয়েছে, এই ভার্বটি তুমি যদি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ তা বের করতে যাচ্ছ, বের করার জন্য তুমি একটা কাজ করবে, এই অবজেক্টের জায়গায় তুমি ইট বা হিম বসিয়ে দিবে। দেখো তো, এভরি মাদার লাভস ইট বসালাম, এবার আনসার আসতেছে, তাহলে একটা সেন্টেন্স মিলতেছে, তাই এটা হবে কি ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা অ্যাভয়েড হিম, অ্যাভয়েড হিমের জায়গায় আমি অ্যাভয়েড ইট দিলাম বা অ্যাভয়েড হিম দিলাম হচ্ছে, তাহলে এটা হবে কি আমাদের ট্রানজিটিভ ভার্ব।
তাহলে এতটুকু তো বুঝলাম, আমরা বুঝলাম ট্রানজিটিভ ভার্ব যে হি লাভস, হি ইটস, এখানে আমরা বললাম কি ইট। আনসার আসতেছে? আসছে। তাহলে এটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব। স্কল্ডেড হিম, আমি এখানে হিম বসিয়ে লিখলাম, হয় কিনা দেখো, হচ্ছে। যেহেতু হচ্ছে তাই এটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। গেল। তাহলে ট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফাই করা কিন্তু অনেক সহজ এবং এটা পরীক্ষা বেশি আসে, এটাকে মাথায় রাখিও। এরপর আসি ট্রানজিটিভ ভার্ব। আসলে যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের কোনো প্রয়োজনই হয় না, সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। কোনো প্রয়োজন দরকার নেই। কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন লিভ, লাই, স্লিপ, এই এটসেট্রা। এখন এগুলি মুখস্থ করার দরকার নেই ভাই, এগুলো হচ্ছে জাস্ট পড়ে যাবা। এরপরে এখন ইনট্রানজিটিভ ভার্ব কেমন আইডেন্টিফাই করবে সেটা বলি। এক্ষেত্রে আমি তোমাকে দুইটা দিলাম, হেয়ার এবং দেয়ার দিয়ে। আচ্ছা, তাহলে হেয়ার এবং দেয়ার যেহেতু দিলাম, এর একটু বিষয়টা খেয়াল রাখো। ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণের ক্ষেত্রে দ্য গার্ল সিংস, এখন তোমাকে পরীক্ষা দিবে সিং এটা কি ভার্ব, হুইচ ভার্ব ইট ইজ, আটকে যাব। কিন্তু এই রোলটি ইউজ করলে আটকে যাবে না। কেমনে? আমি বললাম দ্য গার্ল সিংস, হেয়ার দিলাম, বসালাম হেয়ার, এখানে সমস্যা আছে? নেই, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এভাবে করলে কিন্তু তোমার বিষয়টা কি হবে, আইডেন্টিফাই করতে সহজ হবে। বার্ড ফ্লাইস, আমি বললাম দেয়ার, মিলতেছে? যদি মিলে থাকে তাহলে এই ফ্লাইসটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে। আরেকটা বিষয় দেখো ভাই, আরেকটা আমি গ্রামাটিক্যালি বিষয়টা বোঝাই। দ্য গার্ল সিংস, আচ্ছা এটা অবজেক্ট আগে আছে কিনা আগে সেটা বের করো। অবজেক্ট হচ্ছে ভাইয়া কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি? অবজেক্ট। আচ্ছা তাহলে কি বা কাকে প্রশ্ন করলে দেখি, দ্য গার্ল সিংস, দ্য গার্ল সিংস হোয়াট, উই ডোন্ট নো। কাকে? জানি না, উত্তর নাই। যেহেতু উত্তর নেই, এটার অবজেক্টও নেই। আর অবজেক্ট যেহেতু নেই, তবুও এটার অর্থ প্রকাশ করছে, এটা আসলে অবজেক্টের দরকারও নেই, আমরা অর্থটা বুঝতে পারছি এবং এরপরে হেয়ারও বসাতে পারছি, দেয়ারও বসাতে পারছি। তাহলে এটা আমরা এটা শিওর হয়ে গেলাম, এটা কি ভাইয়া? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে একটা বিষয় মাথায় রেখো যে আমরা এতক্ষণের ক্লাসে কিন্তু তোমার ভার্বের ফাইনাল ভার্বটা বুঝিয়ে দিলাম, প্রিন্সিপাল ভার্বটাও বুঝলে, অক্সিলারি ভার্বটা এখনো বাকি রয়েছে, ট্রানজিটিভ ভার্বটা শেষ আলহামদুলিল্লাহ, ইনট্রানজিটিভ ভার্বও বুঝে ফেললাম আলহামদুলিল্লাহ। এরপর সে অক্সিলারি ভার্ব নিয়ে। এখন অক্সিলারি ভার্বটা বিষয়টা আইডেন্টিফাই করা কিন্তু এত কঠিন না, একদম সহজ। যে আসলে নিজের অর্থ প্রকাশ করে না। এখন প্রশ্ন আসতে পারে নিজের অর্থ প্রকাশ করে না, কিন্তু এগুলো কাজ কি? এগুলোর কাজ হচ্ছে মূলত এগুলো মেইন ভার্বকে সাহায্য করবে, এগুলো মেইন ভার্বকে সাহায্য করবে অর্থ প্রকাশ করার জন্য। এটা আসলে উপসর্গের মতো, উপসর্গে আসলে নিজের কোনো অর্থ থাকে না, কিন্তু এই একটি অর্থ তৈরি করতে কি করে? সাহায্য করে। এক্ষেত্রে অ্যাডমিশনে যখন যাবা, আমার অ্যাডমিশনে কিন্তু অক্সিলারি ভার্বের উপর ক্লাস থাকবে একটি, শুধু অক্সিলারি ভার্বের উপর। কেন? অক্সিলারি ভার্বের বিরাট একটা বিষয় রয়েছে, অনেক তথ্য রয়েছে, এগুলো তো আর এই ক্লাসে আসলে সম্ভব না, লেন্থ অনেক বেশি হয়ে যাবে। এক্ষেত্রে তোমরা অনেকে বুঝবে না এখন, কারণ এখন এটা বেসিক কোর্স যেহেতু। তবে এটা মনে রাখো যে এই অক্সিলারি ভার্ব আসলে নিজের অর্থ প্রকাশ করে না। যেমন এটা হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, বি বিং বিং, তারপর হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, শ্যাল শুড ক্যান কুড, এগুলোকে আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব বলবো। আচ্ছা, তাহলে অক্সিলারি ভার্ব তেমন আসলে এই ক্লাসে তেমন আলোচনা করছি না, এক্ষেত্রে অক্সিলারি ভার্ব গেল। এরপরে তাহলে আমি বলছিলাম ভার্ব কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। আমরা ঠিক নন ফাইনাইট ভার্ব এগুলো নিয়ে আলোচনা করবো এখন। আচ্ছা, তাহলে নন ফাইনাইট ভার্ব নিয়ে একটু আলোচনা দেখি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি দেখো, আসলে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় না এবং সাবজেক্টের পার্সন নাম্বার ভার্ব অনুসারে তা কি হয় না, রূপের পরিবর্তন ঘটে না। আমি বলছিলাম যে ফাইনাইট ভার্ব যখন থাকে, আচ্ছা ফাইনাইট ভার্বের ক্ষেত্রে ফাইনাইট ভার্ব কিন্তু সাবজেক্টের পার্সন নাম্বার ভার্ব টেন্স অনুযায়ী কি হয়? পরিবর্তন হয়। আমি বলছিলাম যে ইট, উদাহরণটা মনে রয়েছে, ইট। এখন ইটটা যখন দেই বসেছিল তখন কি হয়ে গেছিল, সরি হি যখন বসেছিল তখন ইট ছিল, আর যখন দেই বসেছে তখন শুধু কি বসেছিল? ইট বসেছিল। তখন এটা যেহেতু পরিবর্তন হচ্ছে তখন সেটাকে আমরা ফাইনাইট বলবো। কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব হচ্ছে আসলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, নাম্বার হোক, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হোক, আমি আসো, তুমি আসো বা সে আসো, কিছু লাগবে না, এটা এগুলো আসলো, এটার কোনো পরিবর্তন ঘটবে না। নন ফাইনাইট ভার্বকে তিন ভাগ করা হয়, মূলত ফার্স্ট পার্টিসিপল, জিরান্ড আর ইনফিনিটিভ, এই তিন ভাগ করা হয়। পার্টিসিপল আর জিরান্ড এই দুইটা থেকে সর্বোচ্চ কোয়েশ্চেন আসে, শুধু অ্যাডমিশন না বিসিএস পর্যন্ত এগুলো কোয়েশ্চেন থাকে। এই বিষয়টা একটু ক্লিয়ার করে চলো। প্রথমে বলি পার্টিসিপল। পার্টিসিপল মূলত কি? পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের মতো আমরা যখন বলি অ্যাডজেক্টিভ, তখন আসলে অ্যাডজেক্টিভের ডি উচ্চারণ হয় না, এটা হবে অ্যাডজেক্টিভ। এটা কি হবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখি তাহলে পার্টিসিপল নির্দেশ করে মূলত অ্যাডজেক্টিভকে। ভার্বের
প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি কোনো বাক্যে মূলত আর্টিকেল বা নাউনের মাঝখানে বসে নাউনকে মডিফাই করলে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তাকে আমরা কি বলবো পার্টিসিপল বলবো। এবং বিশেষ করে সেটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে। পার্টিসিপলকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়, আমি 3 ভাগ এগুলো পড়াচ্ছি না এখন, তবে আমি তোমাকে পার্টিসিপল আইডেন্টিফাইটা একটু পড়াই দিব। এক্ষেত্রে মূলত পার্টিসিপল ক্ষেত্রে যেমন আমি তোমাকে বলি দা, একটু আগে পড়িয়েছি আমি দা, এটা কি বলেছিলাম দা তো আর্টিকেল আমরা জানি সমস্যা নেই, ডিটারমিনার এটা, গার্ল এটা কি নাউন। এখন অ্যাডজেক্টিভ আগে নিয়েছিলাম কেন, কারণ যাতে এই বিষয়টা বুঝতে পারো, যেহেতু গার্ল এটা হচ্ছে কি নাউন এবং এর সবার প্রথমে ডিটারমিনার হয়েছে, তাহলে মাঝখানে এটা কি হয়, না পারলে কিন্তু খবর আছে, মাঝখানেটা কি হয় অ্যাডজেক্টিভ হয়। ওকে, এখন যখন দেখবে যে এরকম আইএনজি রয়েছে, মানে এক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি বসে কোনো বাক্যে আর্টিকেল আর নাউনের মাঝখানে বসে নাউনকে মডিফাই করবে, এটা কি নাউনকে মডিফাই করছে অবশ্যই। গার্ল মেয়েটি কিরকম আসলে হাসছে, মানে একটা হাসে অবস্থা বোঝাচ্ছে এবং অ্যাডজেক্টিভের মতো আসলে কাজ করছে, তখন এটা কি হচ্ছে, এটাকে আমরা বলবো পার্টিসিপল। এটাকে ওরা কি বলছে পার্টিসিপল। এবং পার্টিসিপলটা কিরকম পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা এবার এই জিনিসটা তোমাকে প্রশ্ন দিবে, দ্য গার্ল দ্য স্মাইলিং গার্ল ইজ মাই নেইবার। আবার তোমাকে প্রশ্ন দিবে দ্য ওল্ড ম্যান হ্যাজ ইস ওয়াকিং স্টিক। এখন তুমি একটা জিনিস দেখো, এখানে এটাকে আমি কি বলছি পার্টিসিপল বলছি দ্য স্মাইলিং গার্ল। আবার যে দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, আমি কিন্তু এই ওয়াকিংকে কিন্তু আমি জিরান বলছি। এখন মাথা পেঁচকে যাবে, কিরে এখানে তো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হওয়ার কথা না, এটা তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা, মানে পার্টিসিপল হওয়ার কথা, এটা যেহেতু পার্টিসিপল হয়েছে। কিন্তু ভাই এখানেই তো সমস্যা, সেই জন্য এই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। এতটুকু তো বুঝছো যে আর্টিকেল প্লাস এক্ষেত্রে আইএনজি থাকলে এরপরে যদি নাউন থাকে তাহলে মাঝখানেটাকে আমরা কি বলবো পার্টিসিপল বলবো, সহজ কথাই। এখন এটা কেমন বুঝবে যে এটা পার্টিসিপল কিনা, এটার আসল রূপ কি, এটা বুঝবে হচ্ছে এইভাবে, তুমি গার্ল যে নাউনটা থাকবে সেটাকে আগে আনবে, একটা ইস আনবে, এ প্লাস এই অ্যাডজেক্টিভটাকে এখানে নামাবে, পার্টিসিপলটাকে নামাবে, তাহলে সেন্টেন্স হয় কিনা দেখবে। আমি বললাম যে গার্ল ইজ স্মাইলিং, একটা অবস্থা বোঝাবে, চলন্ত অবস্থা বোঝাবে, মূলত পার্টিসিপল একটা এমন কিছু করছে চলন্ত অবস্থা বোঝায়, কিন্তু চলন্ত অবস্থা বোঝাবে, বুঝাচ্ছে। ইয়েস, দ্য গার্ল ইজ স্মাইলিং এবং ওয়ার্ডটি মিলতেছে আমার, তাহলে এরকম হলে বুঝে নিবে ভাই এটা কি, ভাই আমাদের কে পার্টিসিপল। এরপরে দেখি আই স এ ওয়াকিং ম্যান, আমি একজন হাঁটছে এরকম মানুষকে দেখলাম, তাহলে এই ক্ষেত্রে একটা চলন্ত অবস্থা বোঝাচ্ছে না, এটা পার্টিসিপল। আবার বললাম এটাকে আমি একটু এভাবে আমি সূত্রটা এই স্টাইলে করলাম যে ম্যান ইজ ওয়াকিং, হচ্ছে অবশ্যই হচ্ছে, ম্যান ইজ ওয়াকিং মানে মানুষই হাঁটছে অবশ্যই হচ্ছে, তাহলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে পার্টিসিপল। সমস্যা আছে, একদম সহজ টেকনিক এটা করলে কিন্তু মানে তোমার পার্টিসিপল আইডেন্টিফাই কিন্তু অনেক সহজ হয়ে যায়। এবার আসে জিরান্ট। জিরান্ট কি, জিরান্ট মূলত নাউনের ভাই, দেখতে একরকম, মানে একরকম না সরি, কাজ একরকম। জিরান্ট আসলে বার প্লাস আইএনজি হয়, এটা মূলত নাউনেরও কাজ করে ভার্বেরও কাজ করে। মূলত এটাকে আমরা এটা বলছিলাম যে নাউনের কাজ করে, এটা যখন সাবজেক্ট হয় তখন এটা কি হয় নাউন হিসেবে পরিচিতি পায়। এবং একটা বিষয় মাথায় রাখিও, জিরান্ট কিন্তু বার প্লাস আইএনজি হয়, নাউনের মতো কাজ করে, নাউনের মতো কাজ করে। এখন তোমাকে বললাম দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক। আচ্ছা তাহলে একটু আগে বলেছিলাম হি স এ ওয়াকিং ম্যান, হি স এ ওয়াকিং ম্যান, তাহলে এখানে আমি এটাকে বলছিলাম যে ম্যান ইজ ওয়াকিং, মিলছে সমস্যা নাই। আবার এখানে বলছে দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, তাহলে স্টিক ইজ ওয়াকিং হচ্ছে কিনা দেখো তো, স্টিক ইজ ওয়াকিং হচ্ছে, হচ্ছে না, এটা হচ্ছে না তো, তাহলে এটা পার্টিসিপল না, যেহেতু পার্টিসিপল না এটা কি হবে জিরান্ট হবে। এই ক্ষেত্রে জিরান্ট করার জন্য একটা স্বতন্ত্র টেকনিক রয়েছে, সেটা হচ্ছে তুমি ইস না বসে কি বসে ফর বসাবে। দ্য স্টিক ফর ওয়াকিং, মানে আসলে স্টিকটা রেখেছি কি জন্য, ওয়াকিং এর জন্য, তাহলে এই ক্ষেত্রে এই ওয়াকিংটা কি হবে জিরান্ট হবে ভাইয়া, কি হবে জিরান্ট হবে। তাহলে বিষয়টা বুঝছো, এক্ষেত্রে পার্টিসিপল দিয়ে চলন্ত বিষয় বোঝাবে, জিরান্ট দিয়ে মূলত একটা স্থিতিশীল অবস্থা বোঝাবে এবং একটা জন্য এই কথাটাই আসবে। তাহলে আমাদের পার্টিসিপল গেল, জিরান্ট গেল। একটা বিষয় মাথায় রাখিও, পার্টিসিপল আর জিরান্টে কিন্তু আরও বিস্তারিত আলোচনা হয়েছে এবং এটা নিয়ে কিন্তু একটা 40-50 মিনিটের ক্লাস করানো যাবে এবং করতে হবে, অ্যাডমিশনে এরকম করাবো আমি ইনশাল্লাহ। তাহলে এই পার্টিসিপল এবং জিরান্টে আরও বিস্তারিত আলোচনা হয়েছে, তবে এই টেকনিক দিয়ে তোমার 90%-এর অধিক প্রশ্ন কিন্তু তুমি সলভ করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা এরপরে দেখি ইনফিনিটিভ। বেচারা ইনফিনিটিভ নিয়ে অনেক আলোচনা হয়েছে, বেয়ার ইনফিনিটিভ, এ ইনফিনিটিভ, তবে ইনফিনিটিভ জাস্ট এটা মনে রাখো যে 2 প্লাস ভার্ব, এটা কিন্তু আমরা বেশিরভাগ সময় ফ্লো চার্ট ইউজ করে থাকি, ঠিক আছে।
এটা কি মানে তোমার যখন টু বসাবে, টু এর পরে কি হবে আমাদের ভার্বে কি হবে, বি জিরো হবে। বি জিরো মানে হচ্ছে বেস ফর্ম যেই ভার্বে থাকে। এখন এটা কিন্তু আবার প্রেপোজিশন না, এটা কি ইনফিনিটিভ মার্কার বলে কিন্তু, টু প্লাস ভার্ব টু, এই টুটা কিন্তু। তাহলে এতটুকুর মধ্যে তোমার কিন্তু মোটামুটি ভার্বের বিস্তারিত মধ্যে আলোচনা শেষ। এ আরোই আলোচনা থাকে, যতটুকু আপাতত তোমার দরকার আমি অতটুকুই মূলত সাজিয়েছি। জিরান গেল, আলহামদুলিল্লাহ, পার্টিসিপল গেল, ইনফিনিটিভ গেল, নন ফাইনাইট ভার্ব শেষ। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল, অক্সিলারি, ট্রান্সিটিভ, ইনজাটিভ শেষ। বাকি রয়েছে শুধু এই বিষয়গুলি। এই বিষয়ের মধ্যে কজেটিভ ভার্ব থেকে একটা বা দুইটা কোয়েশ্চেন সিইউতে আসে, এগুলো পড়াতে হবে। এগুলো ইনশাল্লাহ আমি পড়াবো। তাহলে আজ এতটুকুই। তোমরা যারা এতটুকু শেষ পর্যন্ত এসেছো তোমাদেরকে অভিনন্দন। এভাবে লেগে থাকো শেষ পর্যন্ত এবং এই ক্লাসের নোট করে ফেলিও। নোট করলে আমাদের গ্রুপে পোস্ট দিও এবং তোমার আসলে ক্লাসটি আসলে কেমন লেগেছে এটা কমেন্ট সেকশনে জানাইও, বন্ধুদের মেনশন দিও। ধন্যবাদ।